নমস্কার, র্যাপিড রিক্যাপ এপিসোড 7। কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভায় মনোনীত সদস্য সংখ্যা কিভাবে স্থির হয়। রাজ্যসভায় 12 জন মনোনীত সদস্য থাকেন। এদের মনোনয়ন দেন রাষ্ট্রপতি কেন্দ্রের মন্ত্রিপরিষদের পরামর্শে। 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার গঠন সংসদ কর্তৃক প্রণীত আইন অনুসারে নির্ধারিত। 2023 সালে সুপ্রিম কোর্ট ট্রিপল চেইন অফ কমান্ড বা ত্রিস্তরের জবাবদিহি ব্যবস্থার ধারণার কথা বলেন। তো এখন পর্যন্ত কি কি হয়েছে আগে সেটা বলে নিই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে দাখিল করা একটি হলফনামায় জানিয়েছে যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এলজি বিধানসভায় 5 জন সদস্য মনোনীত করার ক্ষমতা নিজেরাই প্রয়োগ করতে পারেন মন্ত্রিপরিষদের পরামর্শ ছাড়াই। সংবিধান কি বলে? ভারতীয় সংবিধান সংসদ ও রাজ্য বিধানসভায় মনোনীত সদস্য রাখার ব্যবস্থা করেছে। এর আগে লোকসভায় 2 জন এবং রাজ্য বিধানসভায় 1 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত হতেন, যা 2020 সালে বন্ধ হয়। বর্তমানে রাজ্যসভায় 12 জন মনোনীত সদস্য রয়েছেন, যাদের মনোনয়ন দেন রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পরামর্শে। 6টি রাজ্যে আইন পরিষদ রয়েছে, যেখানে মোট সদস্যের প্রায় 1/6 মনোনীত হন। এদের মনোনীত করেন রাজ্যের গভর্নর সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রিপরিষদের পরামর্শে। কেন্দ্রশাসিত অঞ্চলের কি ব্যবস্থা সেটা একটু জেনে নিই। দিল্লিতে 1991 সালের গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি অ্যাক্ট, এনসিটি মানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট অনুসারে দিল্লি বিধানসভায় 70 জন নির্বাচিত সদস্য থাকবেন। এখানে কোনো মনোনীত সদস্য নেই। পুদুচেরি 1963 সালের গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট অনুযায়ী পুদুচেরি বিধানসভায় 30 জন নির্বাচিত সদস্য এবং কেন্দ্র সরকার সর্বোচ্চ 3 জন মনোনীত করতে পারেন। জম্মু কাশ্মীর 2019 সালের জে&কে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2023 সালে যেটি সংশোধন করা হয়েছে, সেটি অনুসারে 90 জন নির্বাচিত সদস্য থাকবেন। পাশাপাশি ধারা 15, 15A এবং 15B অনুযায়ী এলজি বা লেফটেন্যান্ট গভর্নর সর্বোচ্চ 5 জন সদস্য মনোনীত করতে পারেন। 2 জন মহিলা, 2 জন কাশ্মীরি অভিবাসী এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত 1 জন, এইভাবে 5 জন হতে পারে। আদালতের রায় কি বলছে? 2018 সালের কে লক্ষ্মীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে পুদুচেরি বিধানসভায় 3 জন মনোনীত করার ক্ষেত্রে কেন্দ্র সরকারের ক্ষমতা রয়েছে এবং এর জন্য ইউনিয়ন টেরিটরির মন্ত্রিপরিষদের পরামর্শ আবশ্যক নয়। তবে আদালত সংসদকে সুপারিশ করেছিল যাতে একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরি করা হয়। পরে সুপ্রিম কোর্টের আপিলে এই সুপারিশ বাতিল করে দেয়। 2023 সালে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট ট্রিপল চেইন অফ কমান্ড ব্যাখ্যা করেন। 1. আমলা বা সিভিল সার্ভেন্ট মন্ত্রীদের কাছে জবাবদিহি করবে। 2. মন্ত্রীরা বিধানসভার কাছে জবাবদিহি করবে। 3. বিধানসভার জনগণের কাছে জবাবদিহি করবে। এটাকে বলা হয় ট্রিপল চেইন অফ কমান্ড। আদালত বলে এলজি সাধারণত মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য, শুধু সেসব বিষয় নয় যেগুলিতে দিল্লি বিধানসভার আইন প্রণয়নের ক্ষমতা নেই। কি করা উচিত এখন? কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় না, তবে যেখানে বিধানসভা আছে সেখানে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করে। একই দল কেন্দ্রে ইউনিয়ন টেরিটরিতে ক্ষমতায় থাকলে মনোনীত সদস্য ইস্যু সমস্যা তৈরি করে না, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। বিশেষত ছোট বিধানসভা যেমন জে&কে এবং পুদুচেরিতে মনোনীত সদস্য সংখ্যাগরিষ্ঠ সরকারকে সংখ্যালঘুতে পরিণত করতে পারে বা উল্টোটাও করতে পারে। জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষেত্র, 2019 সাল পর্যন্ত এটি একটি রাজ্য ছিল, অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি স্বায়ত্তশাসন ভোগ করত। যদিও সুপ্রিম কোর্ট রাজ্য থেকে ইউনিয়ন টেরিটরিতে রূপান্তরকে বৈধ বলেছে, তবু কেন্দ্র সরকার বলেছে শীঘ্রই পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তাই গণতান্ত্রিক নীতি রক্ষার জন্য যুক্তিসঙ্গত হবে যদি জম্মু অ্যান্ড কাশ্মীর বিধানসভায় 5 জন সদস্যের মনোনয়ন এলজি মন্ত্রিপরিষদের পরামর্শে করেন। ধন্যবাদ। আজকের প্রশ্ন,
জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 সংশোধিত 2023 সালের আইন অনুসারে এলজি সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? এ 2 জন, বি 3 জন, সি 5 জন, ডি 7 জন। সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখুন। থ্যাংক ইউ এবং ধন্যবাদ।